মালা, আজ একটু সুন্দর করে সাজিয়ে দিও না গো দিয়াকে। তুমি তো কত সুন্দর সাজতে পারো। ওকে একটু ভালো করে সাজিয়ে দাও না, যাতে এই সম্বন্ধটা অন্তত পাকা হয়ে যায় আজ। আর কতবার মেয়েটা সেজেগুজে বসবে বলো তো পাত্রপক্ষের সামনে? পড়াশোনা শিখেছে, চাকরি করছে, তবুও। মালা ঠোঁট উল্টিয়ে বলে, সেটাই তো বৌদি, তবুও। যতই পড়াশোনা শিখুক আর চাকরি করুক, বাড়ির বউ করে নিয়ে যাওয়ার সময় গায়ের রংটা সবাই দেখে এখনো। তাও যদি শ্যামলা রং হতো, সাজিয়ে গুছিয়ে না হয় কিছু একটা করে দেওয়া যেত। কিন্তু মেকআপ দিয়ে কি আর কয়লার মধ্যে হীরের দুটি আনা সম্ভব? অত বড় মেকআপ আর্টিস্ট আমি নই গো। কথাগুলো বলে মালা মুখ ঘুরিয়ে অন্য ঘরে চলে যায়। সর্বাণী দেবী ঘুরে তাকান মেয়ের মুখের দিকে, ভালো করে দেখেন তার মুখটাকে আজ আরও একবার। হ্যাঁ, গায়ের রং হয়তো শ্যামবর্ণের থেকে আরও একটু গাঢ়র দিকেই, কিন্তু মুখটা যে একেবারে স্নিগ্ধ শ্যামা মাতৃমূর্তির মতোই সুন্দর তার। ছোট থেকেই মা কালীর খুব ভক্ত ছিলেন সর্বাণী দেবী। বাড়িতে কালী পুজো হতো তাদের। সেই শ্যামা মায়ের আশীর্বাদেই এক দীপাবলির রাতে শ্যামারূপ নিয়েই দিয়া এসেছিল তার কোলে। বাড়িতে কেউই হয়তো খুশি হয়নি তেমন। একে বংশের প্রথম সন্তান মেয়ে, তার উপর আবার শ্যামাঙ্গিনী। কিন্তু প্রথমবার মা হওয়ার আনন্দে সর্বাণী দেবীর মনটা ভরে উঠেছিল কানায় কানায়। তারপর দিয়া যত বড় হতে থাকে, তার ভেতরে থাকা গুণগুলো ততই বিকশিত হতে শুরু করে। পড়াশোনায় সে বরাবরই খুব ভালো, ভদ্র মার্জিত ব্যবহার, খুব সুন্দর ছবিও আঁকতে পারে সে। এত গুণ থাকা সত্ত্বেও পাত্রপক্ষের সামনে বারবার তার গায়ের রংটাই কি প্রধান বিচার্য বিষয় হয়ে উঠবে তাকে মনোনীত করার ক্ষেত্রে? দিয়ার বাবা রুদ্রাশিস বাবুরও বয়স হচ্ছে আস্তে আস্তে। দিয়া তার একটু বেশি বয়সেই সন্তান। বাড়ির বড় ছেলে হওয়ার সুবাদে ভাইয়েদের পড়াশোনা, বোনেদের বিয়ে সব কিছু সামলে একটু দেরিতেই বিয়ে করেছিলেন তিনি। সর্বাণী দেবীর সঙ্গেও তার বয়সের ব্যবধান 10-11 বছর। রুদ্রাশিসবাবু রিটায়ার করেছেন 6 বছর হলো। এদিকে দিয়ার বয়সটাও তো আর থেমে নেই। 28 পেরিয়ে গেল দেখতে দেখতে। যদিও মেয়েরা আজকাল একটু দেরি করে বিয়ে করে, তবুও মায়ের মন তো চিন্তা একটা থেকেই যায় সর্বাণী দেবীর। ভাবেন, তারা তো আর চিরকাল থাকবেন না, তখন কে দেখবে মেয়েটাকে? দিয়া তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে এখনকার যুগে বিয়েটাই মেয়েদের সুনিশ্চিত ভবিষ্যতের একমাত্র চাবিকাঠি নয়। সে পড়াশোনা শিখেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ভবিষ্যতে আরো উন্নতি করবে জীবনে। তাহলে কেন তিনি শুধু শুধু তাকে নিয়ে এত চিন্তা করেন? তবুও কিছুতেই শান্তি পায় না সর্বাণী দেবীর মন। আর মা বাবার তাকে নিয়ে এই অশান্তি দিয়ার মনটাকেও আজকাল বড় অস্থির করে তুলছে মাঝে মাঝে। নিজেরই অজান্তে সে আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করে ফেলল, আজ যেন সব ঠিক থাকে ভগবান। আমার জন্য নয়, আমার বাবা মার শান্তির জন্য সম্বন্ধটা তুমি পাকা করে দিও আজ। ওদের যেন পছন্দ হয়ে যায় আমাকে। পরক্ষণে স্তম্ভিত ফিরে পেয়ে ভাবল, এসব কি করছি আমি? শেষ পর্যন্ত এই প্রার্থনা করছি ভগবানের কাছে, যেন কয়েকজন মানুষ আমার বাইরের চেহারা দেখে আমার মূল্যায়ন করে, আর আমি উত্তীর্ণ হয়ে যাই তাদের বিচারে। ছি ছি ছি, এত পড়াশোনা শিখে কি লাভ হলো তাহলে আমার? মনের আলোই যদি জ্বালাতে না পারলাম এখনো। অদ্ভুত এক দোটানা অস্থির করে তোলে দিয়ার মনটাকে। বিকেল হয়ে আসছে। মায়ের নির্দেশে সাজতে বসে যায় দিয়া। মনে পড়ে যায় আগের বার পাত্রপক্ষের সামনে বসার তিক্ত অভিজ্ঞতার কথা। পাত্রের মা তাকে দেখে তার সামনেই সর্বাণী দেবীকে বলেছিলেন, বিজ্ঞাপনে কিন্তু আপনাদের শ্যামবর্ণা না লিখে কৃষ্ণবর্ণা লেখা উচিত ছিল। দেখছেন তো আমার ছেলেকে, কি হ্যান্ডসাম। আপনিই বলুন না, পাশাপাশি ওদেরকে দেখে কারোর কি ভালো লাগবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তো সমালোচনা করার জন্য মুখিয়েই বসে থাকে সারাক্ষণ। তাদেরকে নিজে থেকে কিভাবে সেই সুযোগটা করে দিই বলুন তো?
ক্ষমা করবেন, এখানে আর এগোনো সম্ভব নয় আমাদের পক্ষে। অপমানের জ্বালায় দগ্ধ হতে থাকে দিয়ার সমগ্র অন্তর। তবুও সে মা বাবার মুখ দুটো মনে করে মায়ের কথা মতো নিজের মুখের রঙের থেকে কিছুটা হালকা শেডের ফাউন্ডেশনটা টেনে নেয় হাতের কাছে, নিজেকে একটু ফর্সা দেখানোর প্রচেষ্টায়। মায়ের অনুরোধে ছোট পিসি অবশেষে তার পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে আজ। তার টেবিলে রেখে গেছে মেকআপের কিছু সরঞ্জাম, যেগুলো ব্যবহার করে তার গায়ের রংটা হয়তো বা কিছুটা উজ্জ্বল দেখানো যাবে পাত্রপক্ষের সামনে। হঠাৎই তার মনে হয় আগে বরং আলমারি থেকে শাড়িটা বের করে আনি, তারপর মেকআপ করব না হয়। শাড়িটা বের করার জন্য আলমারিটা খুলতেই ওপরের তাকে রাখা একটি প্যাকেট অতর্কিতে পড়ে যায় মাটিতে। কিছু কাগজপত্র ছড়িয়ে যায় মেঝের উপর। দিয়া একটু বিরক্তই হয় মনে মনে, ভাবে তাড়াহুড়োর মধ্যে এখন আবার এগুলোকে গোছাতে হবে তাকে। মা নিশ্চয়ই এক্ষুনি ধাক্কা দেবে দরজায়। তাড়াতাড়ি কাগজগুলো তুলতে গিয়ে দেখে সেগুলো তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিভিন্ন পরীক্ষার মার্কশিট আর সার্টিফিকেট। বাইরের প্যাকেটটা মা নিশ্চয়ই পাল্টেছে এর মধ্যে, তাই প্যাকেটটা দেখে সে চিনতে পারেনি প্রথমে। পড়ে যাওয়া কাগজগুলোকে একটা একটা করে তুলতে গিয়ে এক অদ্ভুত অনুভূতি হয় দিয়ার মনের মধ্যে। তার মনে হয় সে আজ নিজেকে কৃত্রিমভাবে সাজিয়ে গুছিয়ে অন্যের সামনে পেশ করতে চলেছে। তাই কি তার এতকালের শিক্ষা দীক্ষা, তার প্রকৃত যোগ্যতার প্রমাণপত্রগুলো লজ্জায় আজ ধুলোয় লুটিয়ে যেতে চাইছে নিজে থেকেই? মনে মনে তখনই একটা সিদ্ধান্ত নেয় দিয়া। সে আর নিজেকে মেকআপে ফর্সা দেখানোর চেষ্টা করে পাত্রপক্ষের সামনে গিয়ে মাথা নিচু করে বসবে না আজ, তাদের দ্বারা মনোনীত হওয়ার জন্য। সে তো দোকানে সাজিয়ে রাখা কোনো প্রোডাক্ট নয়, যে ক্রেতারা তাকে নানাভাবে দেখে শুনে যাচাই করে নিয়ে স্থির করবেন জিনিসটা নেওয়া ঠিক হবে কিনা। সঙ্গে সঙ্গে মার্কশিট আর সার্টিফিকেটগুলো তুলে রেখে দেয় সে আলমারিতে, আর মেকআপের সরঞ্জামগুলো সব সরিয়ে রেখে নিজের স্বাচ্ছন্দ্য মতো হালকা সেজে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দরজা খোলার শব্দ পেয়ে দ্রুত পায়ে মেয়ের ঘরের দিকে আসেন সর্বাণী দেবী। মেয়েকে কেমন লাগছে দেখতে। বৌদির সঙ্গে মালাও আসে তার বেছে দেওয়া মেকআপে ভাইজির গায়ের রং কতটা উজ্জ্বল লাগছে সেটা দেখে নিতে। কিন্তু দিয়াকে দেখে দুজনেই অবাক হন তারা, সেই সঙ্গে বেশ হতাশও। পিসি হলেও মালা বয়সে দিয়ার থেকে খুব বেশি বড় নয়। ভাই বোনেদের মধ্যে সবার ছোট সে। বাড়ির সবার মাত্রাতিরিক্ত আদরে মনের দিক থেকে কিছুটা অপরিণতই রয়ে গেছে সে এখনো। কোন কথাটা বলা উচিত নয় বা কোন কথায় কেউ আঘাত পেতে পারে এসব বোঝার ক্ষমতা বা চেষ্টা কোনোটাই তার নেই। মালা তার বেছে দেওয়া ফর্সা দেখানোর মেকআপ ব্যবহার না করার অভিযোগে বিরক্ত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল দিয়াকে। ঠিক সেই সময়েই বসার ঘর থেকে রুদ্রাশিস বাবু ডাক দিলেন, কই গো, কোথায় তোমরা? ওনারা তো এসে গেছেন, মেয়েকে নিয়ে এসো। রুদ্রাশিস বাবুর ডাকটা যেন আজ বজ্র নির্ঘোষের মতোই শোনালো সর্বাণী দেবীর কানে। অজানা এক আশঙ্কায় কেঁপে উঠল তার বুকের ভেতরটা। কি জানি এরা আবার কি বলবেন দিয়াকে দেখে। দিয়া কিন্তু একটুও ভয় পেল না আজ। মন থেকে সব সংকোচ দূর করে দৃঢ়ভাবে মায়ের সঙ্গে এগিয়ে চলল বসার ঘরের দিকে। যে যাই বলুক আর কারোর সামনে মাথা নত করবে না সে। সে তো কোনো অপরাধ করেনি, কিসের লজ্জা, কিসের সংকোচ তাহলে তার? দিয়া ঘরে ঢুকলে দু চারটে সাধারণ প্রশ্ন করার পরেই পাত্রের বড় দিদি তাকে জিজ্ঞাসা করেন, তুমি বোধহয় সাজগোজ করতে তেমন পছন্দ করো না, না? সংক্ষিপ্ত উত্তর দেয় দিয়া, না। তিনি তখন বলেন, আসলে তোমার গায়ের রংটা তো একটু চাপা, একটু ভালোভাবে মেকআপ করলে কিন্তু অনেকটাই উজ্জ্বল দেখাবে জানো তো। আচ্ছা, সম্বন্ধটা যদি এগোয়, বিয়ের পর আমি না হয় সেসব শিখিয়ে দেবো তোমায়।
সর্বাণী দেবী আর রুদ্রাশিস বাবু চোখ চাওয়াচাই করলেন। দুজনের দৃষ্টিতেই একটা আশঙ্কার ছাপ স্পষ্ট। এবারেও বুঝি ভেঙে গেল সম্বন্ধটা। মালা আস্তে আস্তে বৌদিকে বলল, এই জন্যেই দিয়াকে বলেছিলাম লাইট শেডের ফাউন্ডেশন আর বাকি মেকআপের সব জিনিসপত্রগুলো ব্যবহার করতে আজ। তা তোমার মেয়ে তো কোনো কথাই শুনবে না। মাথা নিচু করলেন সর্বাণী দেবী। দিয়া কিন্তু মাথা নোয়ায়নি আজ। মাথা উঁচু করে সরাসরি পাত্রের দিদির চোখে চোখ রেখে সে বলল, আমি আসলে কোনো কিছু দিয়ে আমার নিজস্বতাকে ঢাকতে পছন্দ করি না একদম। বাইরে থেকে মেকআপ ব্যবহার করে হয়তো আমার মুখের রঙটাকে সবার কাছে কিছুটা উজ্জ্বল দেখানো যাবে, কিন্তু তাতে যে পরিমাণ লজ্জা আর অপমান জমা হবে আমার মনের গভীরে, তাতে আমার ভেতরের সব আলো নিভে গিয়ে একেবারে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যাবে আমার অন্তর। আর সেটা আমি হতে দিতে পারবো না কিছুতেই। দিয়ার কথাগুলো শেষ হবার পর সবাই অবাক চোখে তাকিয়ে থাকে তার মুখের দিকে। মালা সর্বাণী দেবীকে বলে, হয়ে গেল, এই সম্বন্ধটাও ভেস্তে গেল তোমার মেয়ের জ্ঞানগর্ভ বক্তৃতার জন্য। আরও দু চার কথা হওয়ার পর পাত্রপক্ষ বিদায় নিলেন। যাওয়ার সময় পাত্রের বাবা রুদ্রাশিস বাবুকে বলে গেলেন, আমরা একটু আলোচনা করে পরে জানাবো। ওরা চলে যাওয়ার পর রুদ্রাশিস বাবু চুপচাপ নিজের ঘরে চলে গেলেন মাথা নিচু করে। কারোর সঙ্গে কোনো কথা বললেন না আর। মালাও চলে গেল তার ঘরে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে। কালই শ্বশুরবাড়ি ফিরে যাবে সে। সর্বাণী দেবী ঘরে এসে চোখের জল মুছে মেয়েকে বললেন, ওদের মুখের উপর কেন ওসব কথা বলতে গেলি মা? মেনেই তো নিতে পারতিস যা বলছিল। খুব খারাপ তো কিছু বলেনি ওরা তোকে। দিয়া বলে, ওরা আমাকে আমার নিজস্বতা হারাতে বলছিল মা। কৃত্রিম প্রসাধনীর মুখোশে মুখ ঢেকে আমার কালো রঙের লজ্জাটাকে সেই মুখোশের আড়ালে লুকোতে বলছিল ওরা। কিন্তু কালো রং তো আমার লজ্জা নয় মা। মানুষ তো লজ্জা পায় কোনো অপরাধ করলে। ভগবানের দেওয়া বাইরের চেহারাটা কিভাবে কোনো মানুষের লজ্জা হতে পারে বলতে পারো মা? তুমি আর মন খারাপ করো না প্লিজ। আমাকেও আর এসব নিয়ে কিছু বলো না। আমাকে এবার অফিসের কাজ নিয়ে বসতে হবে একটু। কাল আমাদের টিমের কয়েকজনকে নিজের প্রেজেন্টেশন রেডি করে স্যারকে দেখাতে হবে। তারপর যারটা স্যারের পছন্দ হবে তারটাই বেছে নেবেন তিনি। সর্বাণী দেবী আর কিছু না বলে চলে গেলেন সেখান থেকে। দিয়া ল্যাপটপ খুলে বসে গেল প্রেজেন্টেশন রেডি করতে। পরের দিন সকাল সকাল অফিস পৌঁছে যায় দিয়া। 11:30টায় প্রেজেন্টেশন। দিয়ার পাশের কিউবিকলেই বসে নেহা। ডাক সাইডের সুন্দরী সে, সঙ্গে বেশ স্টাইলিশও। আগের বসের নজর কেড়ে নিয়ে বেশ সহজেই তার প্রিয় পাত্রী হয়ে উঠেছিল সে। কিন্তু তাদের নতুন বস হিসাবে জয়েন করেছেন যিনি, সেই দেবমাল্য বোস একেবারেই পাত্তা দেন না নেহাকে। তার চাই শুধু নিখুঁত কাজ, আর কোনো কিছুর দিকেই মন নেই তার। ভালো কাজ করে বলে দিয়ার প্রশংসা বরং প্রায়শই শুনতে পাওয়া যায় তার মুখে। এই অল্প দিনেই দিয়ার ওপর বেশ ভরসা করতে শুরু করেছেন তিনি। কিন্তু ইয়ং হ্যান্ডসাম বসের পছন্দের পাত্রী নেহা না হয়ে উঠবে দিয়া, তাও আবার এই রূপ নিয়ে। এটা যে নেহার পক্ষে মেনে নেওয়া একেবারেই অসম্ভব। তাই দিয়াকে বেশ একটু হিংসার চোখেই দেখছে সে আজকাল। দিয়া মন দিয়ে প্রেজেন্টেশনের আগে কিছু কিছু জিনিস চেক করে নিচ্ছিল একবার। হঠাৎ ওর সিটের পাশে এসে দাঁড়িয়ে নেহা বলে ওঠে, দেবমাল্য স্যারের তো হীরের থেকে কয়লাই বেশি পছন্দের বলে মনে হয়। এমনিতেই তো তুই ওনার নেক নজরে আছিসই। দেখ, আজকের প্রেজেন্টেশনটা ভালো হলে হয়তো প্রমোশনও পেয়ে যেতে পারিস। প্রমোশন দিয়ে নিজের পাশের কেবিনে নিয়ে গিয়ে বসাবেন তোকে। ইঙ্গিতপূর্ণ হেসে দিয়ার মুখের দিকে তাকায় নেহা। দিয়ার কান দুটো গরম হয়ে উঠছে লজ্জায় অপমানে। নিজেকে কোনো রকমের সামলে নিয়ে সে উত্তর দেয়, আসলে শিমুল ফুলের থেকে বেল ফুলের কদর কিছু মানুষের কাছে বেশি, তার সুগন্ধের জন্য। আমাদের দেবমাল্য স্যারও বোধহয় সেই মানুষগুলোর মধ্যেই পড়েন।
শুধু কাজেরই কদর করেন তিনি। আগের বসের মতন অন্য কিছু নয়। যার কাজ ভালো লাগবে তাকেই মর্যাদা দিয়ে নিয়ে গিয়ে বসাবেন পাশের কেবিনে, তা সে কোনো গৌরবন্যাই হোক বা কোনো শ্যামাঙ্গিনী, সেটা ম্যাটার করবে না ওনার কাছে। দিয়ার কথার তাৎপর্যপূর্ণ ইঙ্গিতটা বুঝতে পারে নেহা। কি থেকে কোন গোপন সত্য উঠে আসবে সেই ভয় আর কথা না বাড়িয়ে চলে যায় নিজের কিউবিকলে। কিছুক্ষণের মধ্যেই প্রেজেন্টেশনের জন্য নিজের কেবিনে সবাইকে ডেকে নেন দেবমাল্য বোস। যে যার মতো প্রেজেন্টেশনটা দিল সবাই, কিন্তু দেবমাল্যর সব থেকে বেশি পছন্দ হলো দিয়ার প্রেজেন্টেশনটাই। না, কোনো রকম পক্ষপাতিত্ব ছিল না সেখানে। সত্যিই যোগ্যতম ছিল দিয়ার কাজটাই। দিয়ার কাজে দেবমাল্যর এই উচ্ছ্বসিত প্রশংসা অনেকেরই ঈর্ষার কারণ হলো যদিও। দৃষ্টির মধ্যে দিয়ে যদি বিষ বর্ষণ করা যায়, তাহলে দিয়ার প্রতি ঠিক সেটাই করে দেবমাল্য স্যারের কেবিন থেকে বেরিয়ে গেল নেহা। একে একে বেরিয়ে গেল সবাই, দিয়াও বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ পঞ্চানন দাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল সে। পঞ্চানন দা চা দিতে এসেছিল দেবমাল্যর কেবিনে, এটাই তার কাজ। দিয়া লক্ষ্য করলো পঞ্চানন দাকে কেমন যেন একটু মনমরা লাগছে আজ। দেবমাল্যকে চা দিয়ে তার কেবিন থেকে যখন বেরিয়ে আসছিল সে, দিয়া তাকে ডেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে পঞ্চানন দা? তোমার মুখ দেখে মনে হচ্ছে মনটা যেন ভালো নেই আজ। কথা বলতে বলতে দেবমাল্যর কেবিনের বাইরে বেরিয়ে আসে তারা। কেবিন থেকে বেরিয়েই একটা করিডোর, বাকি কথা হয় সেখানেই। পঞ্চানন্দা বলে, আর বলো না দিয়া দিদি। প্রথম প্রথম পঞ্চানন্দা দিয়াকে ম্যাডাম বলেই সম্বোধন করত, যেমন সে করে থাকে বাকি সবাইকে। দিয়াই বারণ করেছিল একবার। তার থেকে বেশ অনেকটাই বয়োজ্যেষ্ঠ পঞ্চানন্দার মুখ থেকে ম্যাডামটা শুনতে কেমন যেন অস্বস্তি হতো তার। তাই তার অনুরোধে পঞ্চানন্দা এখন তাকে দিয়া দিদি বলেই ডাকে। বলতে থাকে পঞ্চানন্দা, আসলে আর দুদিন পরেই তো কালী পুজো। আমার 7 বছরের নাতিটা বায়না ধরেছে বাড়িটাকে আলো দিয়ে সাজাবে বলে। আসলে এদিক ওদিক আলো ঝলমলে সব বাড়িগুলো দেখে আসে তো, তাই ওরও ইচ্ছে হয় নিজের বাড়িটাকেও সাজাতে। দুর্ভাগা ছেলেটার এখনো যে বয়স হয়নি এটা বোঝার যে তার কুঁড়ে ঘরে নিয়নের আলো মানায় না, চাঁদের আলোতেই খুশি থাকতে হবে তাকে। আমার কি বা রোজগার বলো দিদি? ছেলেটা অকালে চলে গেল, বৌমা আর নাতির কিছু ব্যবস্থা তো করে যেতে হবে আমাকেই। তাদের বর্তমান, তাদের ভবিষ্যৎ। বৌমা টেলারিংয়ের দোকানে কাজ করে যা পায়, আর আমার এই যা মাইনে, তাই দিয়েই তো সংসারটা চলে কোনো রকমে। ভবিষ্যতের জন্য কিছু রাখতেও হয় তার থেকেই। কোথা থেকে নাতির এই সব শখ আহ্লাদ মেটাবো বলো তো আমি? সে ক্ষমতা কি আছে আমার? বেশ পুরনো ঢিলেঢালা প্যান্টির পকেট থেকে একটা রুমাল বের করে চোখ দুটো মুছে নেয় পঞ্চানন্দা। পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা একটা রুমাল, সেটাকে যত্ন করে প্যান্টের পকেটে সবসময় রেখে দেয় সে। 10টা 5টার ডিউটিতে এ ঘর থেকে ও ঘরে ফাইলপত্র, চা জল নিয়ে ছোটাছুটি করার সময় গরমে মুখে ঘাড়ে জমতে থাকা বিন্দু বিন্দু নোনতা জলগুলোকে মুছে নেওয়া ছাড়াও মাঝে মধ্যে চোখের কোণে জড়ো হওয়া অবাধ্য নোনতা জলের কণাগুলোকেও সবার আড়ালে মুছে নিতে বড্ড কাজে লাগে এই রুমালটা। পঞ্চানন্দার কথাগুলো শুনে দিয়া বলে, মন খারাপ করো না পঞ্চানন্দা। নিয়ন আলো তো কৃত্রিম, মানুষের তৈরি, কিন্তু চাঁদের আলো যে ঈশ্বরের দান। মানুষের তৈরি জিনিসের উপর কিছু মানুষেরই অধিকার, কিন্তু ভগবানের দান যে সবার জন্য সমান, কোনো ভেদাভেদ নেই সেখানে। তাই নিয়ন আলোর থেকে চাঁদের আলো অনেক বেশি প্রিয় আমার কাছে। এইসব কথা বোঝার মতো বয়স অবশ্য তোমার নাতির হয়নি এখনো। সবার আলো ঝলমলে বাড়ি দেখে নিজের বাড়িটাকেও সাজানোর ইচ্ছা ওর তো হতেই পারে এই বয়সে। এই বলে ব্যাগ থেকে কিছু টাকা বের করে পঞ্চানন্দার হাতে দিয়ে সে বলে, বাড়ি ফেরার সময় নাতির জন্য চকলেট নিয়ে যেও আজ।
বলো এক পিসি দিয়েছে তাকে। টাকাটা প্রথমে কিছুতেই নিতে চাইছিল না পঞ্চানন্দা। দিয়া জানতো পঞ্চানন্দা যে ধরনের মানুষ, তাতে সহজে কারোর থেকে কিছুই নেবে না সে। অভিমানের সুরে দিয়া বলে, আমি বুঝি ওর একটা পিসি নই? ওকে কিছু দেওয়ার কোনো অধিকার নেই আমার? অবশ্য ঠিকই তো, আমি তো ওর রক্তের সম্পর্কের কেউ নই, কিসের অধিকার আমার? এবারে পঞ্চানন্দাকে হার মানতেই হয় দিয়ার কাছে। তাই তার প্রতিরোধ গড়ে তোলার মিথ্যে চেষ্টা না করে টাকাটা হাতে নিয়ে একগাল হেসে তাকায় সে দিয়ার মুখের দিকে। তার সেই দৃষ্টির মধ্যে দিয়ে ঝরে পড়ছিল একরাশ কৃতজ্ঞতা। দিয়া দেখল পঞ্চানন্দার চোখ দুটো হাসছে অপার খুশিতে। এই সামান্য প্রাপ্তিতেই কত খুশি পঞ্চানন্দা। দিয়া মনে মনে ভাবে, জীবনের আসল পাঠটা বোধহয় পাওয়া যায় পঞ্চানন্দাদের মতো মানুষগুলোর কাছ থেকেই। খুশি মনে অফিস থেকে বাড়িতে ফিরে দিয়া দরজাটা খুলে তাকে দেখেই মা সর্বাণী দেবী হাসি মুখে বলেন, একটা ভালো খবর আছে রে মা, একটা খুব ভালো সম্বন্ধ এসেছে তোর জন্য। তোর ছোট পিসো নিজে দিয়েছে সম্বন্ধটা। ছেলের বাবা ওরই অফিসের কলিগ। কালী পুজোর দিন তোকে দেখতে আসবেন বলেছেন ওনারা। দিয়ার সমগ্র অন্তরটাকে যে নির্মল আনন্দটুকু ভরিয়ে রেখেছিল এতক্ষণ, আস্তে আস্তে সেই আনন্দটা যেন মিলিয়ে যেতে থাকলো কোথায়। মায়ের কথার সেভাবে কোনো উত্তর না দিয়ে বাথরুমে ঢুকে গেল দিয়া। কালী পুজো এসে গেল, তবুও গরমটা একেবারে যায়নি এবার এখনো। গিজারে ঠান্ডা গরম জল মিশিয়ে শাওয়ারটা খুলে তার তলায় দাঁড়ায় দিয়া। শাওয়ারের অবিশ্রান্ত জলের ধারায় ধুয়ে চলে যায় তার সারাদিনের ক্লান্তি। কিন্তু সে ক্লান্তি তো শরীরের, মনের ক্লান্তি কি দূর হলো তাতে? না, সে বোধহয় আর দূর হবার নয় কোনো দিনও। নিজের মনেই ভাবে দিয়া, বাথরুম থেকে বেরোলে আবার নিশ্চয়ই তাকে শুনতে হবে নতুন সম্বন্ধের কথা। আবার সেই ফর্সা দেখানোর মেকআপ। সত্যিই বড় ক্লান্ত লাগে তার আজকাল। কবে যে সে মুক্তি পাবে এসবের থেকে। বাথরুম থেকে বেরিয়ে ঘরে আসতেই চা নিয়ে তার ঘরে ঢোকেন সর্বাণী দেবী। দিয়ার এতক্ষণের ভাবনাগুলোকে নির্ভুল প্রমাণ করে দিয়ে বলে ওঠেন, মালা ফোন করেছিল জানিস, বলছিল তোকে বলে রাখতে, এবারে যেন আর কোনো ভুল না হয়। ওর দেওয়া ওই মেকআপটা মুখে লাগিয়ে বসিস যেন তুই ওনাদের সামনে। এবারে তো আর মালা আসতে পারবে না। এই সবে ফিরল শ্বশুর বাড়িতে, তুই নিজেই একটু ঠিকঠাক করে সেজে গুজে নিস মা। দিয়ার একটুও ভালো লাগছিল না আজ এই কথাগুলো শুনতে। পঞ্চানন্দার নাতির নিয়ন আলো না পাওয়ার কষ্ট, আর তাকে চকলেট কিনে দেওয়ার জন্য সামান্য টাকাটুকু পেয়ে পঞ্চানন্দার পরিতৃপ্ত মুখের হাসিটুকু, এই দুয়ে মিলে দিয়ার মনটা দখল করে রেখেছিল আজ সারাদিন। কি যেন একটু ভেবে সে মাকে বলল, কালী পুজোর দিন হবে না মা, ওই দিন আমার অন্য একটা কাজ আছে, তুমি বরং ওনাদের অন্য কোনো দিন আসতে বলো। সর্বাণী দেবী একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কালী পুজোয় তো অফিস ছুটি, তাহলে আবার কিসের কাজ তোর সেদিন? দিয়া বলে, হ্যাঁ অফিস ছুটি, কিন্তু অন্য একটা কাজ আছে আমার, পরে বলবো তোমাকে। এখন খুব টায়ার্ড লাগছে মা, অফিসে খুব চাপ গেছে আজ সারাদিন। সর্বাণী দেবী আর কিছু না বলে চিন্তান্বিত মুখে বেরিয়ে আসেন দিয়ার ঘর থেকে। মনে মনে ভাবতে থাকেন, মালাকে বলে সামনের রবিবার দিয়াকে দেখতে আসার জন্য আবার তাহলে অনুরোধ করতে হবে ওনাদেরকে। মা চলে যাওয়ার পর ঘরের টিউবলাইটটা নিভিয়ে কম ওয়াটের আলোটা জ্বালিয়ে দেয় দিয়া। বিছানার ওপর পরপর দু তিনটে বালিশ রেখে একটু উঁচু একটা ঢিপির মতো করে ওটাতে হেলান দিয়ে বসে। মোবাইলে গান চালিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে সে। বাজতে থাকে, যে রাতে মোর দুয়ারগুলো ভাঙলো ঝড়ে। দেখতে দেখতে পেরিয়ে যায় 2টো দিন, চলে আসে কালী পুজো। দুপুরের খাওয়া দাওয়ার পর নিজের ঘরে চলে আসে দিয়া। কিছুক্ষণ পরেই তৈরি হয়ে বেরিয়ে যায় কোথাও, মাকে বলে যায়, একটা দরকার আছে মা, এসে বলছি। সন্ধে হবে আসতে। মেয়ে বড় হয়েছে, চাকরি করছে, মেয়েকে খুব ভালো করে চেনেনও সর্বাণী দেবী। দু চোখ বন্ধ করে ভরসা করা যায় এমনই মেয়ে দিয়া।
কিন্তু আগে তো কখনো এমন হয়নি যে ছুটির দিনে কোথাও যাচ্ছে না যাচ্ছে কিছুই না বলে হুট করে এমন বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে সে। একটা খটকা থেকেই যায় সর্বাণী দেবীর মনে। এদিকে বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে দিয়া সোজা এসে পৌঁছয় পঞ্চানন্দার বাড়িতে, সঙ্গে একজন ইলেকট্রিশিয়ান। পঞ্চানন্দা তো দিয়াকে দেখে অবাক, কি বলবে কোথায় তাকে বসতে দেবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। দিয়াই বলে ওঠে, আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই পঞ্চানন্দা, বুঝতে পারছি তুমি খুবই অবাক হচ্ছ আমাকে এখানে দেখে। আসলে অফিসে দিলীপবাবুর কাছ থেকে তোমার ঠিকানাটা চুপি চুপি জোগাড় করেছিলাম আমি। আমার আসার কারণটা আগে বললে তো কিছুতেই রাজি হতে না তুমি, তাই বাধ্য হয়েই এই ব্যবস্থা করতে হয়েছে আমায়। এখন এসে যখন পড়েইছি আশা করি আমাকে আর ফিরিয়ে দেবে না। এনাকে এনার কাজটা করতে দাও প্লিজ, তুমি কিন্তু বাধা দেবে না আজ, আর দিলেও শুনবো না আমি। পঞ্চানন্দা অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিয়া দিদির মুখের দিকে। কি করার কথা বলছে সে। পঞ্চানন্দা কিছু বুঝে উঠতে পারার আগেই ইলেকট্রিশিয়ান ব্যাগের ভেতর থেকে নিয়ন আলোর মালা বের করে শুরু করে দেয় বাড়ি সাজাতে। একটা শোবার ঘর আর একটা ডাইনিং, এছাড়া ছোট্ট একটা রান্নাঘর আর একটা বাথরুম, এই নিয়েই ছোট্ট বাড়ি পঞ্চানন্দার। সাজাতে খুব বেশি সময় লাগে না তার। ইতিমধ্যে দিয়া পঞ্চানন্দাকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছে তার ছোট্ট নাতিটি ঘুমোচ্ছে বাড়ির ভেতরে। দিয়া ঘুরে ঘুরে দেখতে থাকে এদিক ওদিক। সূর্যাস্তের পর অন্ধকার নেমে আসে চতুর্দিকে। চাঁদহীন অমাবস্যার আকাশ, নিকষ কালো অন্ধকার ঘনিয়ে আসবে একটু পরেই। তার আগেই কাজ শেষ হয়ে যায় ইলেকট্রিশিয়ান ছেলেটির। পঞ্চানন্দার ছোট্ট বাড়িটা সেজে ওঠে নীল হলুদ সবুজ নিয়নের মায়াবী আলোয়। পঞ্চানন্দা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে নিজেরই বাড়িটার দিকে। চিনতে পারছে না সে যেন আজ নিজের ছোট্ট আস্থানাটাকে। দিয়াকে ধন্যবাদ জানানোর ভাষা নেই তার। তবু বিস্ময়ের ঘোর কাটিয়ে মুখ ফুটে কিছু বলতে যাচ্ছিল সে। হঠাৎ আরো বড় বিস্ময় উপস্থিত হলো তার চোখের সামনে। এ কি, দেবমাল্য স্যার এখানে কি করছেন? দিয়াও মনে মনে খুবই অবাক হয় স্যারকে এখানে দেখে। দেবমাল্য হাসি মুখে তাদের দিকে তাকিয়ে বলল, এভাবে কি দেখছো তোমরা? অমাবস্যার রাত হলেও প্রদীপ আর নিয়নের আলোয় কেটে গেছে সব অন্ধকার, আর ভূত চতুর্দশীও পেরিয়ে গেছে কাল। তাই আমার দিকে এভাবে তাকিয়ে দেখার কিছু নেই। আমি দেবমাল্য বোসের আত্মা নই, সত্যিকারেরই দেবমাল্য। দেবমাল্যর কথা শুনে হেসে ওঠে ওরা দুজনেই। ইতিমধ্যে ঘুম ভেঙে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে রূপাইও। আলোর মালায় সাজানো বাড়িটা দেখে সে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে সেদিকেই। ঘুম তো ভেঙে গেছে তার, স্বপ্নের ঘোর কি তবে কাটেনি এখনো? পঞ্চানন্দা নাতির কাছে গিয়ে হাসি মুখে বলেন, স্বপ্ন নয় দাদু ভাই, এটা সত্যি। তোমার স্বপ্নটা সত্যি হয়েছে আজ, এই পিসির জন্য। আঙুল দিয়ে দিয়াকে দেখায় সে। আনন্দে বাকরুদ্ধ হয়ে যায় রূপাই। ঠিক তখনই দেবমাল্য সামনে এগিয়ে এসে নিজের হাতের বড় প্যাকেটটা তার হাতে দেয়। রূপাই বিস্ময়ে বড় বড় চোখ করে জিজ্ঞাসা করে, কি আছে এতে? দেবমাল্য মুচকি হেসে বলে, খুলে দেখোই না পছন্দ হয় কিনা। আর তর সয় না রূপাইয়ের। না জানি আরও কত সারপ্রাইজ অপেক্ষা করে আছে আজ তার জন্য। তাড়াতাড়ি প্যাকেটটা খুলে আনন্দে লাফিয়ে ওঠে সে। বাজি, এত বাজি সব আমার জন্য আঙ্কেল? দেবমাল্য হেসে বলে, সব তোমার। এবার শুধু রূপাই নয়, অবাক হয় বাকি দুজনেও। ওদের কৌতূহল দূর করতে দেবমাল্য এবার খুলে বলে সবটা। বলে, মিস মিত্র, সেদিন যখন আমার কেবিনে পঞ্চানন্দাকে ডেকে আপনি জিজ্ঞাসা করলেন তার মন খারাপ কেন, তখনই আমার কেমন যেন একটা কৌতূহল হয় বিষয়টা জানার জন্য। সচরাচর পঞ্চানন্দাদের মন খারাপ নিয়ে কাউকে তো মাথা ঘামাতে দেখি না আসলে, তাই। তারপর আমার কেবিন থেকে বেরিয়ে আপনারা যখন পঞ্চানন্দার নাতির নিয়ন আলো দিয়ে বাড়ি সাজানোর স্বপ্নের কথা আলোচনা করছিলেন, তখন আড়াল থেকে আপনাদের সেই সব কথাই শুনি আমি। তারপর একদিন দেখলাম দিলীপবাবুর কাছে আপনি পঞ্চানন্দার বাড়ির ঠিকানা জানতে চাইছেন। আপনি হয়তো খেয়াল করেননি, আপনার পাশ দিয়েই নিজের কেবিনে যাচ্ছিলাম তখন আমি। ব্যাস, দুয়ে দুয়ে চার করে নিলাম।
তারপর ভাবলাম আপনি যদি নিয়ন আলোয় পঞ্চাননদার বাড়িটা সাজিয়ে দিয়ে ওর নাতির মুখে হাসি ফোটাতে পারেন, তাহলে আমি বা কেন বাজির আলোয় সেই হাসিটাকে আরও একটু বেশি উজ্জ্বল করে তুলতে পারবো না? দিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে দেবমাল্যর মুখের দিকে। ঠিক এমন সময় বেজে ওঠে দিয়ার মোবাইলটা। দেখে মা ফোন করেছেন। দিয়া হ্যালো বলতেই সর্বাণী দেবী বলেন, একটা ভালো খবর আছে রে মা, সেদিন যারা তোকে দেখে গিয়েছিলেন আজ তোর বাবাকে ফোন করে জানিয়েছেন এই বিয়েতে ওরা রাজি। দিয়া বলে, হঠাৎ? সেদিন যখন ওরা আমাকে বিয়ের পর মেকআপে আমার নিজের মুখের রং পাল্টানো শিখে নিতে হবে বলেছিলেন, আমি যা উত্তর দিয়েছিলাম সেটা ওনাদের কারোরই পছন্দ হয়েছিল বলে তো মনে হয়নি একবারও। তাহলে আজ হঠাৎ কি হলো? মত পরিবর্তন? নাকি ওনারা ভাবছেন বিয়েটা একবার হয়ে গেলে আমি সবেতেই রাজি হয়ে যাব? না মা, তুমি ওনাদের জানিয়ে দাও যে ওরা রাজি থাকলেও আমি রাজি নই এই বিয়েতে, কারণ ওনাদের মানসিকতার যে পরিচয় আমি পেয়েছি আমার সঙ্গে সেটা মিলবে না একেবারেই। ফোনটা রেখে দেয় দিয়া। হঠাৎ লক্ষ্য করে কখন যেন তার পাশে এসে দাঁড়িয়েছে দেবমাল্য। দেবমাল্য বলে, সরি, আপনার ফোনের কথাগুলো কিছুটা শুনে ফেলেছি আমি, তবে এবারের শোনাটা ইচ্ছাকৃত নয়। যাই হোক, শুনে যা মনে হলো আপনি এইমাত্র আপনার জন্য আসা কোনো একটি বিয়ের সম্বন্ধকে নাকচ করে দিলেন। যদি অভয় দেন তাহলে আমি কি একটা চান্স নিয়ে দেখতে পারি? পাত্র হিসেবে আমাকে কি খুবই অযোগ্য বলে মনে হয় আপনার? দিয়া কিছু উত্তর দেওয়ার আগেই দেবমাল্য আবার বলে, প্রথম থেকেই আপনাকে আমার ভালো লাগতো, আপনার কাজ, আপনার কথাবার্তা, আপনার হরিণ চোখ। কারণ হিসাবে হয়তো এই সব কিছুই ছিল সেই ভালো লাগার পিছনে, অথবা কিছুই ছিল না। আমি আসলে ঠিক জানি না একজন মানুষের অন্য একজন মানুষকে যখন ভালো লেগে যায় তখন সেই ভালো লাগার পিছনে আদৌ কোনো যুক্তি, কোনো কারণ কিছুই থাকে কি না, নাকি এমনি ভালো লেগে যায়, কাছের মানুষ বলে মনে হতে থাকে তাকে। সত্যিই জানি না আমি। শুধু এটুকু জানি যে আপনি একেবারে আমার মনের মতো। তাই তো ভালো লাগাটা কখন যেন ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেছে, জানতেও পারিনি সেভাবে। মনে মনে আপনার নাম রেখেছিলাম কৃষ্ণকলি। তারপর আপনি যখন পঞ্চানন্দার কষ্টটাকে ফিল করে এইভাবে নিজে থেকে এগিয়ে এসে তাকে সাহায্য করলেন, তখনই ডিসাইড করে নিয়েছিলাম যে আমার পারফেক্ট লাইফ পার্টনার যদি কেউ হতে পারে তবে সে একমাত্র আপনিই। আচ্ছা, এবার বলুন তো আপনার মতটা কি? আমাকেও রিজেক্ট করে দেবেন নাকি ওই সম্বন্ধটার মতো? জোর করে মুখে এক চিলতে হাসি টেনে আনলেও বুকের ভেতরটা ধুকপুক করতে থাকে দেবমাল্যর। কি জানি কি বলবে দিয়া। এদিকে দিয়াও পছন্দ করতো দেবমাল্যকে, সম্মান করতো খুবই, কিন্তু এরকম কিছু ভাবেনি সে কোনো দিন। ভাবলো আজ আর কোনো সংকোচ রাখবে না সে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তর থেকে পুরোপুরি জেনে নেবে দেবমাল্যকে। দেবমাল্য চোখের দিকে সরাসরি তাকিয়ে সে বলল, সব কিছুই তো বললেন স্যার, কিন্তু আমার মুখের এই অন্ধকারটা, এটাকে দূর করতে মেকআপের সম্ভার এনে হাজির করবেন না তো আমার সামনে? আমি কিন্তু আমার নিজস্বতা নিয়েই বাঁচতে চাই, তা সে যেমনই হোক না কেন। সব প্রতিভভাবে উত্তর দেয় দেবমাল্য, কোথায় অন্ধকার? আমি তো কোনো অন্ধকার দেখতে পাচ্ছি না তোমার মুখে। যার ভেতরে এত আলো, কোনো অন্ধকার কি তাকে স্পর্শ করতে পারে কোনো দিন? মুহূর্তে নিজের ভুল সংশোধন করে নিয়ে সে বলে, সরি, তুমি বলে ফেললাম। দিয়ার জানা হয়ে গেছে যেটুকু জানতে বাকি ছিল তার। দেবমাল্যকে সে এতদিনে যতটা চিনেছিল তাতে করে এরকম একটা উত্তরই মনে মনে আশা করেছিল সে দেবমাল্যর কাছে। সে মৃদু হেসে বলে, চলবে। নিয়নের মায়াবী আলোয় দিয়ার হাতটা ধরে দেবমাল্য। আজ দিয়ার আনা নিয়ন আলোয় যেমন দূর হয়ে গেছে পঞ্চানন্দার বাড়ির সব অন্ধকার, দিয়ার অন্তরের আলোতেও তেমনই দূর হয়ে গেল তার জীবনের সব অন্ধকার। দিয়া প্রমাণ করে দিল আসল অন্ধকারটা তার গায়ের রঙে নয়, নিহিত আছে কিছু মানুষের দৃষ্টিতে। দৃষ্টি থেকে সেই অন্ধকারকে মুছে ফেলতে পারলেই আমাদের দেবমাল্য বোসের মতো সমাজের বাকি সব দেবমাল্যরাও দেখতে পাবে তাদের দিয়াদের অন্তরের আলোটিকে। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।